শুরু করছি আমরা সেল সিগন্যালিং। প্রথমে আমরা কিছু সেল সিগন্যালিং পড়বো, তারপর সেল সেল ইন্টারাকশনস, তারপর ক্যান্সার বায়োলজি অ্যান্ড ইমিউনোলজি তো আমাদের পড়া হয়ে গেছে। তো সেল সিগন্যালিং এখানে যেমন দেখা যাচ্ছে যে একটা সেল, সেটাকে সেল এ নাম দিয়েছি, যেখান থেকে কিছু সিগন্যাল বা গ্রোথ ফ্যাক্টর বা কিছু একটা রিলিজ হচ্ছে, যেগুলো ডট ডট, তাহলে যে রিলিজ করবে তাকে এ সেল বা ইনডিউসার সেল বলবো। এবং পাশের সেলটার মধ্যে রিসেপ্টর আছে, সেটাকে বি সেল, এবং সে সেই সিগন্যালটাকে রিসিভ করে রেসপন্স দেখাবে, তো রেসপন্ডার বলবো। তাহলে যে সিগন্যাল ছাড়ছে তাকে ইনডিউসার বলবো, আর ওই ডট ডট মলিকিউলকে সিগন্যাল বা লাইগেন্ডস বলা হয়, এবং যে রিসিভ করছে উইথ হেল্প অফ রিসেপ্টর তাকে রেসপন্ডার বলা হয়। তো সিগন্যালিং ডাইরেক্ট সিগন্যালিং হতে পারে, ইনডাইরেক্ট হতে পারে। ডাইরেক্ট সিগন্যালিং মানে বুঝতে পারছো দুটো সেলের মধ্যে ডাইরেক্ট কন্ট্যাক্ট হবে, ঠিক আছে। যেমন এ সেল থেকে একটা লাইগেন্ড বেরিয়েছে আর বি সেল রিসেপ্টর নিয়ে সেটাকে রিসিভ করে তারপর রেসপন্স শো করবে, অর্থাৎ এখানে ডাইরেক্ট ছোঁয়া হচ্ছে, এ সেল বি সেলকে ছুটছে, বি সেল এ সেলকে ছুটছে, মানে ডাইরেক্ট ফিজিক্যাল ইন্টারাকশন হচ্ছে। এবং তার একটা ভালো এক্সাম্পল হচ্ছে জাস্টাক্রাইন ইন্টারাকশন, এবং উদাহরণগুলো হচ্ছে ডেল্টা নট সিগন্যালিং, এপিএক্স GLP-1 সিগন্যালিং, এগুলো ডেভেলপমেন্টাল বায়োলজিতে আছে। ল্যাক 12 লিন 12 সিগন্যালিং, এটাও ডেভেলপমেন্টাল বায়োলজির মধ্যে পড়বো। ফ্যাস লাইগেন ফ্যাস রিসেপ্টর সিগন্যালিং অ্যাপোপ্টোসিসে দেখা যায়। ই ক্যাডারিন ইন্টারাকশনও দুটো সেলের মধ্যে হয় ডাইরেক্ট। আর অ্যান্টিজেন প্রেজেন্টেশন অলরেডি যেটা তোমরা ইমিউনোলজিতে পড়েছো, যেখানে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে উইথ দ্য হেল্প অফ MHC2 টুয়ার্ডস দ্য টি সেল, এবং টি সেলের রিসেপ্টর সেটাকে রিসিভ করে। তাহলে এখানে TCR হলো রিসেপ্টর, টি সেলটা হলো রেসপন্ডার, আর অ্যান্টিজেনটা হলো তোমার সিগন্যাল বা লাইগেন্ট, ঠিক আছে। তো এগুলো সব ডাইরেক্ট। এবার ইনডাইরেক্ট মানে কি, ডাইরেক্ট ছুটছে না আর কি, তাই না। তো আমার দুটো সেলের মধ্যে ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্ট হচ্ছে না। একটা সেল, যেটা সেল এ বা ইনডিউসার, সিগন্যালগুলোকে বাইরে রিলিজ করছে, সেই সিগন্যালগুলো ফ্রি সলিউবল এবং সিক্রেটেড আউটসাইড ফ্রম দ্য এ সেল, এবং সেটাকে পরে বি সেল রিসিভ করছে উইথ হেল্প অফ রিসেপ্টর, অ্যান্ড দেন সেটাকে রেসপন্স করছে। তার মানে যেখানে ডাইরেক্ট কন্ট্যাক্ট নেই, এ সেল কিছু একটা ডাম্প করছে, তারপরে বি সেল সেটাকে নিচ্ছে। তো তাদের আন্ডারে যে রিসেপ্টরসগুলো হয়, সেই রিসেপ্টরসগুলো আইদার নিউক্লিয়াসের ওপরে দেখতে পাবে বা সাইটোসলের ওপরে যদি দেখতে পাও, তাহলে তাদের যে সিগন্যাল মলিকিউলগুলো হবে তারা হবে নন পোলার সিগন্যাল মলিকিউল। আর যদি রিসেপ্টরসটা সেল মেমব্রেনের বাইরে থাকে, তাহলে কিন্তু পোলার সিগন্যাল হবে। তাহলে ইনডাইরেক্টের আন্ডারে দু রকম সিগন্যাল বা লাইগেন্ড হতে পারে, একটা নন পোলার আর একটা পোলার। যদি মলিকিউলটা পোলার হয় তাহলে তার রিসেপ্টরটা থাকবে সেল মেমব্রেনের ওপরে, আর যদি নন পোলার হয় তাহলে তার রিসেপ্টরটা থাকবে আইদার তোমার নিউক্লিয়াসের ওপরে বা সাইটোসলের ওপরে। সেটার উপর ডিপেন্ড করে ইনডাইরেক্ট সিগন্যালের তিনটে ভাগ আছে। যেমন ওই দিকে পড়ে এলাম জাস্টাক্রাইন, এখানে আছে অটোক্রাইন। অটোক্রাইন মানে নিজের সেল থেকেই সিগন্যাল মলিকিউল বেরিয়ে নিজেকেই আবার অ্যাক্টিভেট করা। প্যারাক্রাইন মানে কাছাকাছি ইন্টারাকশন হচ্ছে দুটো সেলের মধ্যে। আর ইন্ডোক্রাইন মানে একটা সেল তার জিনিসপত্র ডাম্প করছে রক্তের মধ্যে বা লিম্ফের মধ্যে, সেটা তারপর অনেক দূর বয়ে গিয়ে অনেক দূরের সেলে সেটাকে রেসপন্ড করাচ্ছে। প্যারাক্রাইন আর এন্ডোক্রাইনের মধ্যে এটাই পার্থক্য। প্যারাক্রাইন হচ্ছে মানে একটা সেল, মানে ইনডিউসার সেল জিনিসটাকে বাইরে ডাম্প করলো, মানে ব্লাডের মধ্যে ধরো ডাম্প করলো, এবং পাশের সেলে গিয়েই সেটা রেসপন্স শো করছে। আর এন্ডোক্রাইনের ক্ষেত্রে পাশের সেলটা অনেক দূরে, মানে রক্ত দিয়ে বয়ে নিয়ে গিয়ে অনেক দূরে কাজটা দেখাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে ইনডাইরেক্ট সিগন্যালিং। ইনডাইরেক্ট সিগন্যালিংয়ের মধ্যে তিনটে ভাগ আগে আমরা পড়বো। ফার্স্ট হচ্ছে অটোক্রাইন, এটা হচ্ছে সেলফ টু সেল সেল সিগন্যাল ইটসেলফ, মানে দেখো টি সেল নিজেই প্রথমে ইনডিউসার, সেখান থেকে সে ইন্টারলিউকিন 2 রিলিজ করলো, এবং দেখো তার উপরে আবার রিসেপ্টার আছে। এতক্ষণ ধরে পড়ে আসছিলাম যে পাশাপাশি দুটো সেল, কিন্তু এখানে নিজের সেলই নিজে লাইগেন্ড বানিয়ে আবার নিজের ওপরে রিসেপ্টর আছে, তো রিসিভ করে নিল। IL-2 রিসেপ্টর আছে, সে IL-2কে রিসিভ করলো এবং তারপরে রেসপন্স শো করলো। তাহলে টি সেলের প্রলিফারেশন ইজ অ্যান এক্সাম্পল অফ অটোক্রাইন। তাছাড়া ক্যান্সার সেল নিজের গ্রোথ ফ্যাক্টর বা নিজের খাবার নিজে বানিয়ে বাইরে ডাম্প করে, আবার সেই খাবারটাকে রিসেপ্টরের মাধ্যমে নিয়ে সিগন্যালিংকে বিভিন্ন সিগন্যালিং করে। তাদের আলাদা করে বাইরে থেকে কোনো গ্রোথ ফ্যাক্টর বা সিরামের প্রয়োজন পড়ে না। তাহলে ক্যান্সার সেলসও অটোক্রাইন সিগন্যালের মধ্যে পড়লো। আর ব্যাকটেরিয়াল সেল কোয়ারাম সেন্সিং অ্যান্ড বায়োলুমিনিসেন্স, যেটা আমরা পরে পড়বো, সেটাও কিন্তু এটা অটোক্রাইন সিগন্যালিংয়ের উদাহরণ, এটা আমাদের পড়তে হবে। নেক্সট প্যারাক্রাইন সিগন্যালিং বলেছিলাম কি, সিগন্যাল টু নেবার সেল, মানে একটা সেল থেকে সিগন্যাল বেরিয়ে পাশের সেলে গিয়ে রেসপন্স দেখাবে উইদিন শর্ট ডিস্টেন্স, এখানে বেশি ট্রাভেল করতে হচ্ছে না, ঠিক আছে। নেবার সেলই তোমার টার্গেট, যে তোমার সিগন্যালটাকে রিসিভ করছে এবং রেসপন্স শো করছে। এখানে সিগন্যাল ফ্রি হয়, সলিউবল হয়, এবং এখানে সিগন্যালের কনসেন্ট্রেশনটা লো হয়, এবং সিগন্যাল বেশিক্ষণ এখানে জীবিত থাকতে পারে না, শর্ট টাইমের জন্য থাকে। তার মানে সিগন্যাল হচ্ছে আনস্টেবল, সিগন্যালের যে হাফ লাইফ বা শেলফ লাইফ সেটা কম, মানে খুব তাড়াতাড়ি ডিগ্রেড হয়ে যায়। তো সিগন্যালটা যখন বেরোলো এবং টার্গেট সেলের রিসেপ্টরের ওপরে পড়ে গেল, তারপর টার্গেট সেল নিজের রেসপন্স দেখালো। এবার ধরো কিছুটা অ্যামাউন্ট এক্সট্রা থেকে গেছে সিগন্যাল, সেটাকে তাড়াতাড়ি করে ডিগ্রেড করে দেওয়া হয় উইথ দ্য হেল্প অফ এন এনজাইম ফসফোডাইএস্টারেজ। যেমন যদি সিগন্যাল মলিকিউল CGMP থাকে এবং ধরো পাশের সেলটা নিয়ে নিয়েছে, তাও কিছু এক্সট্রা পড়ে আছে, তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে ফসফোডাইএস্টারেজ এসে
কনভার্ট করে দেয় সিজিএমপিকে ধরো জিএমপিতে, আর সিএমপিকে এএমপিতে, মানে রিমেইনিং সিগন্যালকে সঙ্গে সঙ্গে ফসফোডাইএস্টারেজ এসে ডিস্ট্রাক্ট করে দেবে। তো প্যারাক্রাইন সিগন্যালিংয়ের ভালো উদাহরণ হচ্ছে ব্লাড ক্লটিং সিগন্যাল, এগুলো পড়ে নেবে। ভ্যাসোডাইলেশনের জন্য এনওসিও গ্যাস যেটা সিগন্যালিং আমরা পড়বো। তাছাড়া গ্রোথ ফ্যাক্টর বিভিন্ন সাইনেপটিক, যে নার্ভের মধ্যে যে সাইনেপটিক সিগন্যালিং হয়, যে প্রি সাইনেপটিক নব থেকে অ্যাসিটাইল কোলাইন বেরোয় এবং পোস্ট সাইনেপটিক নবের ওপরে গিয়ে বসে, তারপরে তো অ্যাকশন পোটেনশিয়াল এপিটা জেনারেট হয়। তো সেটাও এটার খুব একটা ভালো উদাহরণ। এবং এই অ্যাসিটাইল কোলাইনটাকে দেখো একজন ইনহিবিট করতে পারে, সেটাকে বলা হচ্ছে অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ। যেমন ওখানে এক্সট্রা সিগন্যালকে নষ্ট করছিল ফসফোডাইএস্টারেজ, তেমন এই নিউরনের ক্ষেত্রে এক্সট্রা অ্যাসিটাইল কোলাইন সিগন্যালটাকে নষ্ট করবে অ্যাসিটাইল কোলাইন এস্টারেজ। তাছাড়া প্যারাক্রাইনে আরও কটা উদাহরণ, এগুলো পড়ে নেবে। এবং তারপরে আমরা এন্ডোক্রাইন ইজ এ লং ডিস্টেন্স সিগন্যাল, মানে একটা সিগন্যাল তার গ্রোথ ফ্যাক্টর বা লাইগেন্সগুলোকে রক্তের মধ্যে ডাম্প করবে বা লিম্ফ্যাটিক ভেসেলে ডাম্প করবে, এবং সে অনেক দূর গিয়ে অনেক দূরের সেলে রেসপন্ড করাবে। ঠিক আছে, তো এক্ষেত্রে কিন্তু সিগন্যাল কনসেন্ট্রেশন খুব হাই লাগে, মানে ওপরেরটা থেকে অপোজিট। এবং দেখো এই সিগন্যালগুলো খুব স্টেবল, ইজিলি ডিগ্রেড হয় না। তো এখানে কি হয়, সিগন্যাল রিলিজড ইন হাই কনসেন্ট্রেশন ফ্রম আ গ্রুপ অফ সেল নোন অ্যাজ গ্ল্যান্ড, মানে গ্ল্যান্ড থেকে রিলিজড হলো এবং সেটাকে রক্তে ফেলে দেওয়া হলো সার্কুলেশনের মাধ্যমে, সেটা অনেক দূরে বয়ে এসে টার্গেট সেলের ওপর কাজ করলো, তারপর সেই টার্গেট সেলটা রেসপন্স দেখালো। এটা সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে যা হরমোনাল সিস্টেমগুলো হয়, সব হরমোনাল সিস্টেমসের সিগন্যালিং এটার আন্ডারে পড়ে গেল। নেক্সট হচ্ছে একটা কনসেপ্ট যেটাকে আমরা ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বলছি। তার মানে কি সিগন্যাল বা লাইগেন্টের সাথে রিসেপ্টারের কতটা ভালোবাসা বা কতটা অভালোবাসা, সেইটাই এইটা মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট দিয়ে ধরো বোঝানো হয়। সিগন্যাল কনসেন্ট্রেশন অ্যাট উইচ 50% অফ দ্য রিসেপ্টার্স আর অকুপাইড। তার মানে কেডি ভ্যালু হচ্ছে এমন একটা ভ্যালু যেখানে ধরো যদি ধরি 100খানা রিসেপ্টার আছে একটা সেলের ওপরে, সেখানে 50টা রিসেপ্টার সিগন্যাল দিয়ে ভরে আছে আর বাকি 50টা ভরে নেই। কেডির সাথে কে এর ইনভার্স রিলেশনশিপ, কারণ কেডি হচ্ছে ডিসোসিয়েশন বোঝায় আর কে হচ্ছে অ্যাসোসিয়েশন বোঝায়। তো যত মানে ধরো কেডি ভ্যালু হাই হবে তত রিসেপ্টারের সাথে সিগন্যালের অ্যাফিনিটি ইনভার্স রিলেশনশিপ হয়, কারণ কেডি মানে তো খুলে যাওয়া। তো যদি কেডি ভ্যালু হাই হয় তার মানে কি ওদের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, মানে সিগন্যালের সাথে রিসেপ্টারের বিচ্ছেদ হয়ে যাচ্ছে, তার মানে কি তাদের অ্যাফিনিটিটা কম, সেই জন্য অ্যাফিনিটিতে লো অ্যারো দেখানো আছে। আর কেডি ভ্যালু যদি লো হয় তার মানে কি বিচ্ছেদ হচ্ছে না, তাহলে রিসেপ্টারের সাথে সিগন্যালের ভালো অ্যাফিনিটি। আর এটা হলো, আর এখানেও সেরকম একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে ধরো ABC তিনটে সিগন্যালের নাম, আর তাদের কেডি ভ্যালু মানে ডিসোসিয়েশন কনস্ট্যান্টটা ধরো দিয়ে দিয়েছি 10⁻⁻⁶ -7 and -8 মিলিমোল, এবং অ্যাফিনিটি তাহলে কীরকম হবে, তাহলে যার ধরো কেডি ভ্যালু বেশি তার অ্যাফিনিটি কম, আর যার কেডি ভ্যালু কম তার হচ্ছে অ্যাফিনিটি বেশি। আর 7টা হচ্ছে মডারেট, তার অ্যাফিনিটি হবে মডারেট। নেক্সট হচ্ছে সিগন্যাল মলিকিউল।